বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা আসলে নিয়ম রক্ষার, কিন্তু এই ম্যাচে জয় দিয়ে ফাইনালের টিকিট না পাওয়ার আক্ষেপ কিছুটা হলেও নিশ্চয়ই ঘোচাতে চায় দুই দল। কি হতে পারে এই ম্যাচের ফলাফল? অবশ্যই এই ম্যাচটা তো আসলে আমরা যদি সেইভাবে দেখি তেমন গুরুত্ব নেই, তবে আবার বিশেষ গুরুত্ব আছে, কেননা যেহেতু প্রাইজ মানির একটা ব্যাপার থাকে। চ্যাম্পিয়ন দল একরকম প্রাইজ মানি পায়, রানার আপ একরকম পায়, 3 একরকম পায়, সেই হিসেবে একটা গুরুত্ব তো আছে। এবং গোল্ডেন বুটের রেসের জন্য এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমবাপ্পের সামনে সুযোগ আছে মেসিকে ছাড়িয়ে যাওয়ার বা লিড নেওয়ার, যেহেতু মেসি আবার তারপর ফাইনাল খেলবে, সেই জায়গা থেকেও ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা একটু এই ম্যাচের দুই দলের সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে স্পেন এবং ইংল্যান্ডে, সেটি আপনাদের জানানোর চেষ্টা করবো। তো শুরুতে আমরা একটু একাদশ দেখাতে চাই দর্শকদের, দেখি আসলে তারপরে আসলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। একাদশটা যদি আমরা দেখাই আমাদেরকে, দর্শকদেরকে, দুই দলের একাদশটা কেমন হতে পারে। শুরুতে আমরা ফ্রান্সের সম্ভাব্য একাদশ দেখাবো। ফ্রান্সের যে সিস্টেম সেটা কিন্তু একদম ফিক্সড, তারা 4-2-3-1 সিস্টেমেই খেলে থাকে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ম্যাচে দুই দলই কিন্তু তাদের সেরা একাদশ নাও খেলাতে পারেন, যেহেতু এটা আসলে ম্যাচটা অনেকটা নিয়ম রক্ষার, কিছু ব্যক্তিগত এবং দলীয় অর্জন থাকতেই পারে, সেটা থাকতে পারে। সেই জায়গা থেকে আমরা যদি দেখি ফ্রান্স একাদশে একটা চেঞ্জ হলেও হতে পারে, যেহেতু রায়ান চেরকি সেভাবে খেলার সুযোগ পায়নি, তিনি নাম্বার 10 রোলটাতে তিনি খেলতে পারেন আসলে সেই জায়গাতে। এবং তাছাড়া খুব বেশি পরিবর্তন হতে পারে কি, হওয়ার সম্ভাবনা কম। আমরা যদি মিডফিল্ডে দেখি, রেবিওর জায়গায় কোনে খেলতে পারে, কোনোতে রেগুলার সাবস্টিটিউট হিসেবে খেলেছে, বিশেষ করে সুয়ামিনি যখন ইনজুর ছিল তখন তিনি খেলেছিলেন। সেই সাথে এনগোলো কান্তে এবারে প্রথম হয়তো বিশ্বকাপে একটা ম্যাচ খেলার সুযোগ পাবেন মিডফিল্ডে। তবে ডিফেন্সেও আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, যেহেতু গত ম্যাচে সালাইবা ইনজুরিতে পড়েছেন, সেক্ষেত্রে তিনি তো খেলতে পারছেন না, কোনাটে আছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে কিলিয়ান এমবাপ্পের খেলাটা খুব জরুরি, এবং তাকে অ্যাসিস্ট করার জন্য, তার গোলটা আদায় করার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন, আমার মনে হয় সেগুলোই থাকবে। এখন দেখা যাক, রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের আধিক্যই বেশি থাকার কথা। এবার ইংল্যান্ডের একাদশটা দেখাতে চাই, ইংল্যান্ডের একাদশটা কেমন হবে। ইংল্যান্ডের একাদশটা কিন্তু আসলে হলফ করে কোনো কিছুই বলা যাচ্ছে না, কারা খেলবেন কারা খেলছেন না। আমরা যদি দেখি, এটা আর্জেন্টিনার বিপক্ষে যেই ম্যাচের তাদের যে একাদশটা ছিল, তারাও কিন্তু 4-2-3-1 সিস্টেমেই খেলে থাকেন। একদম সবাইকে রেখেছি আমরা একাদশে, ব্রেন্ডন রজার্স, বেলিংহ্যাম, গর্ডন থেকে শুরু করে আপ টপ হ্যারি কেন। তবে আমি যেটা বললাম যে এখানে অবশ্যই রিস জেমস থাকছেন না, তিনিও ইনজুরিতে পড়েছেন, তার জায়গায় অন্য কেউ কনসাস হয়তো শুরু করবেন। তবে মূল বিষয়টা হচ্ছে এইখানে একাদশটা কেমন হবে একদম শেষ মুহূর্তে ডিসাইড করা যাবে। ইংলিশ এবং ফ্রেঞ্চ গণমাধ্যম কেউ আসলে হলফ করে বলতে পারছে না এক্স্যাক্ট, তারা যেহেতু গুরুত্ব কম এই ম্যাচটাকে ঘিরে। এবার আমরা দুই দলের যদি একটু মুখোমুখি পরিসংখ্যান দেখি, ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে কারা এগিয়ে কারা পিছিয়ে, সেটা একটু দেখানোর চেষ্টা করব। তবে ইউরোপিয়ান দুইজনই দল, যেহেতু তারা একে অপরের প্রায়শই মুখোমুখি হয়ে থাকে, জয়ের হিসেব যদি আমরা দেখি, অবশ্যই ইংল্যান্ড লিড নিয়ে আছে। 32 ম্যাচে 17 জয় ইংল্যান্ডের, 10 জয় কিন্তু ফ্রান্সের। সেক্ষেত্রে পরাজয় ফ্রান্সের বেশি হবে, সেটাই স্বাভাবিক। 5টি ম্যাচ ড্র হয়েছে। 2022 বিশ্বকাপের ম্যাচে ফ্রান্স কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল। তবে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতীত পরিসংখ্যান সবকিছু সবসময় কিন্তু রিফ্লেক্ট করে না। কারেন্ট যে ফর্ম, কারেন্ট যে স্কোয়াড আছে, মূল একাদশ নিয়ে যদি খেলে থাকে ফ্রান্স, আমার কাছে মনে হয় ফ্রান্সের ফেভারিট থাকবে অনেকটাই ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে।